প্রাইভেট ডিটেকটিভ হিসেবে দিবাকর মুখার্জির হালে বেশ নামডাক হয়েছে। এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা সিরিয়াল কিলিংয়ের রহস্যভেদ। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে দিবাকর সেই দুর্ধর্ষ খুনিকে খুঁজে বের করেছিল, তাতে তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এই নিয়ে খবরের কাগজে বিস্তর লেখালেখিও হয়েছে, আবার টিভি চ্যানেলগুলোও তার প্রশংসায় পঞ্চমুখ। অবশ্য এমনিতে দিবাকরকে দেখলে বোঝবার উপায় নেই, কারণ খুবই সাধারণ মানুষ সে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু প্রাইভেট ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজে ওর বুদ্ধি খুবই তীক্ষ্ণ ও প্রখর। কোন পরিবেশে, কোথায়, কিভাবে পা ফেলে এগোতে হবে, এ ব্যাপারে তার জুড়ি মেলা ভার। চিনার পার্কের কাছে বড় রাস্তার ওপরই দিবাকরের অফিস। অফিস মানে ছোট্ট একটা ঘর, তবে বেশ সাজানো গোছানো। সেখানে রঘু বলে একটা ছেলে সারা দিন অফিস খুলে বসে থাকে। প্রয়োজনে অপ্রয়োজনে ফাই ফরমাস খাটে, চাটা এনে দেয়, অফিসে কে এলো বা না এলো তা নোট করে রাখে। তাছাড়াও অনেক কাজ সে করে। আবার দিবাকরের অনুপস্থিতিতে এমন ভাব দেখায় যেন সেই আসল গোয়েন্দা। দিবাকরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই এদিক ওদিক যেতে হয়। যথারীতি সেদিনও ছুটোছুটির কাজ সেরে বিকেলে অফিসে এসে ঢুকেই দিবাকর দেখলো রঘু একটা চেয়ারের উপর বসে ঝিমুচ্ছে। কে রঘু, ঘুমোচ্ছিস নাকি? কেমন যেন চমকে তলাক লাফিয়ে উঠে রঘু বলে, কই কই না না তো। তারপর বোকার মতো একটু হাসে, তারপর মাথা চুলকোতে চুলকোতে বলে, আসলে সারাদিন একা একাই বসে থাকি তো, তাই একটু চোখ লেগে গিয়েছিল আর কি। তা অবশ্য ঠিক। তোকেও আর দোষ দিয়ে বিশেষ লাভ নেই। সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা। ঠিক আছে, তুই বরং এক কাজ কর দেখি, খাতাটা দে। কে কে এসেছিল একবার দেখে নি। দাদা, আজ কেউ আসেনি, একটা মাছিও না। রঘু আবার বোকার মতো তাকায়, মাথা চুলকোতে চুলকোতে বলে, না, মনে তো পড়ছে না কেউ এসেছিল বলে। ঠিক আছে, তাহলে একটা কাজ কর বরং তুই। একটু চা সিঙ্গারা নিয়ে আয় তো ভাই। তুইও চা খেয়ে ঘুমটা ছাড়া, আমিও তো ক্লান্তিটা দূর করি। তাছাড়া খুব খিদেও পেয়েছে বুঝলি, তো তাড়াতাড়ি নিয়ে আয় কেমন। তারপর বেশ কিছু কাজ আছে তোর জন্য, বুঝেছিস। রঘু ফ্লাস্ক নিয়ে দৌড় লাগালো। কিছুক্ষণের মধ্যেই চার সিঙ্গারা এনে দিবাকরকে দিল, নিজেও নিল। এরপর দিবাকর একটা গোল্ড ফ্লেক ধরিয়ে রঘুকে বলে, তুই বরং একটা কাজ কর, সেলফে একটা নীল রঙের ফাইল আছে, ওটা নে। সেই দিন যে ক্লায়েন্টটা এসেছিল তার ডিটেলস লেখা আছে, একটু স্টাডি করে নিন বরং। কি যেন নাম ছিল লোকটার? দেবরাজ মিত্র। কারেক্ট। যা নিয়ে আয় তো ভাই। রঘু ফাইলটা নিয়ে এসে টেবিলে রেখে আবার মাথা চুলকোতে থাকে। কি রে, মাথা চুল করছিস কেন? আসলে আজ একটা নেমন্তন্ন ছিল, তাই যদি একটু তাড়াতাড়ি ছেড়ে দেন তাহলে খুব ভালো হয়। সেটা তো বললেই হয়। এখন তো 4টে বাজে, তুই বরং 5টা নাগাদ বেরিয়ে যাস, আর চাবিটা টেবিলে রেখে দিস। আমি আজ অফিস বন্ধ করে যাব। আজ আমার একটু সময় লাগবে রে ভাই। তুই ফ্লাস্কে চা এনে রেখে দিতে পারবি রঘু? হ্যাঁ, তা কেন পারবো না? এ আর এমন কি কাজ? ঠিক 5টার সময় চা এনে ফ্লাস্ক আর চাবি দুটোই টেবিলে রেখে রঘু সেদিনকার মতো বিদায় নেয়। দিবাকর ঘড়িতে দেখল সবে 7টা বাজে। তার মানে এখনো সন্ধ্যাই বলা যেতে পারে। আরও কিছুক্ষণ সময় কাটানো যেতেই পারে অফিসে। চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর একটা সিগারেট ধরিয়ে চোখ বন্ধ করে হঠাৎ কী ভেবে দেবরাজ মিত্রের নতুন কেস হিস্ট্রির ফাইলটা দেখতে গিয়ে হঠাৎ গেটের দিকে চোখ পড়ে গেল। কিছুটা অবাক হয়েই দরজার দিকে তাকিয়ে রইল সে। দেখল পর্দার ওই দিকে কেউ একজন যেন দাঁড়িয়ে, কারণ পর্দার নিচে দিয়ে একজোড়া চটি দেখা যাচ্ছে। মনেই হচ্ছে কেউ একজন অপেক্ষা করছে। তা দেখে জোরে হাঁক দেয় দিবাকর। কে ওখানে? দরকার থাকলে ভিতরে আসুন। বাইরে থেকে কেমন একটা খসখসে গলায় একজন বলে ওঠেন, ভেতরে আসতে পারি স্যার?
হ্যাঁ, আসুন। তা বাইরে দাঁড়িয়ে কি করছিলেন আপনি? পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায়, কেমন যেন ইতস্তত ভাব। একটু কথা ছিল স্যার। লোকটার আপাদমস্তক একবার ভালো করে দেখে নেয় দিবাকর। বয়স 35-এর আশেপাশেই হবে। পরনে ময়লা খাকি রঙের প্যান্ট, গায়ে কলার ছেঁড়া চেক শার্ট, পায়ে ছেঁড়া চামড়ার চটি। কিন্তু এ তো গেল পোশাকের পর্ব। লোকটার উচ্চতা প্রায় 5.5 ফুটের কাছাকাছি। কপালে আর গালে বেশ বড় কয়েকটা কাটা দাগের চিহ্ন, যেন মনে হচ্ছে দুদিন আগেই কেটেছে, তাই দাগটা এত সুস্পষ্ট। আর চোখ দুটো কেমন যেন অদ্ভুত মায়াবী। হ্যাঁ, কোনো দরকার? বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় দিবাকর। লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে। হ্যাঁ, এবার বলুন দেখি, কি প্রয়োজন আপনার? আগন্তুক ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়, তারপর দিবাকরের দিকে সরাসরি তাকিয়ে বলল, আগে একটু দরজাটা বন্ধ করে আসি, তারপর বলছি। বলে দরজাটা বন্ধ করে এসে ধীরে ধীরে বলেন, একটা খুনের ঘটনা স্যার। খুনের ঘটনা? মানে? দিবাকর টান টান হয়ে বসে। কোথায় খুন? কে খুন? আর কেই বা করলো? একটু পরিষ্কার করে বলবেন আমায়? খুন করে স্যার বডিটাকে লুকিয়েও রাখা হয়েছে জানেন। দিবাকর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয়। এবার একটু খুলে বলুন দেখি। কোথায় খুন হয়েছে? কাকে খুন করেছে? কখন খুন করেছে? কোন দিন খুন হয়েছে? আমি আর কিছু বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বলুন। কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে দিবাকর, অথচ লোকটা নির্বিকার। বেশ শীতলভাবেই বলল, আপনি যদি বডিটা দেখতে চান স্যার দেখাতেও পারি কিন্তু। আরে দাঁড়ান মশাই, কিছুই জানলাম না, কিছুই শুনলাম না। একেবারে বডি দেখতে চলে যাব? তবে খুনি কিন্তু এখনই বাড়ি ছেড়ে পালাচ্ছে, তাই তাড়াতাড়ি এই ভর সন্ধ্যাবেলায় আপনাকে এই খবরটা দিতে এলাম। দিবাকর লোকটাকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো, কিন্তু না, তাও তো মনে হয় না। এবার সে লক্ষ্য করলো লোকটির ডান দিকের গালে একটা জরুল আছে, আর বলল, একটু চা খেয়ে নি, তারপর না হয় যাচ্ছি। না স্যার, এখন আর চা খাবার সময় নেই আমাদের হাতে। দেরি হয়ে গেলে পাখি উড়ে যাবে কিন্তু। আজ রাতেই ট্রেন, যোধপুর এক্সপ্রেস। রাত 11:30টায় ওরা জয়পুরে পালাচ্ছে। কিন্তু আপনি যে ব্যাপারটা খুলেই বলছেন না। আপনি ব্যাপারটা একটু খুলে বলবেন? ঘটনাটা কোথায় ঘটেছে? কে সেই ব্যক্তি যে খুন করেছে? এই বেশি দূরে নয় স্যার, এই নিউ টাউনের খালের ধারে একটা বহুকালের পুরনো বাড়িতে। ঠিকানাটা বলল লোকটা। দিবাকর তা চটপট লিখে নিল। আচ্ছা বেশ, আপনি ঠিকানাটা বলুন তো দেখি। আমি লিখে নিই চট করে। যে খুন করেছে মানে খুনি হলো স্যার রবার্ট গোমস। মহা ফেরেববাজ লোক, ডেঞ্জারাস। আচ্ছা, এবার আপনি বলুন, কে খুন হয়েছে? আগে স্যার ওর এক পার্টনার চম্পক রায়কে। টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরেই ঝগড়া চলছিল। শুধু তাই নয়, অনেক বেআইনি জিনিসপত্র নিয়েও কাজ তার। এদেশের অনেক মূর্তিও বিদেশে পাচার করে। এর মধ্যে একজন মহিলাও জড়িয়ে আছে অবশ্য। আজই স্যার সকালে নিজের বাড়িতে চম্পককে ডেকে নিয়ে গিয়ে মৌকা বুঝে খুন করে দুজনে মিলে। আজ সকালে? কিভাবে খুন করলো? বাড়িটা স্যার এমনিতে খুব নির্জন। রবার্ট একাই থাকে ওখানে। আর অনেক টাকার লোক দেখিয়ে চম্পকের প্রেমিকা মানে রিচা সোলঙ্কিকে ওর বাড়িতে নিয়ে গিয়ে রাখে। ওখানে রিচা মানে চম্পকের প্রেমিকাকে দেখে চম্পক রেগে লাল হয়ে যায়, আর ওদের দুজনকে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকিও দেয় সে। ঘরের ভিতর বসেই কথা চলছিল। হঠাৎ সুযোগ বুঝে পিছন থেকে রিচা মাথায় লাঠি দিয়ে মারতে গেলে সেটা চম্পক এড়িয়ে দিতে পারলেও রবার্টের এলোপাথারি চালানো চপারে চম্পকের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে যায়। চম্পক পালাতে গেলে রিচার ছাতার বাঁট দিয়ে ওর পা টেনে দিলে চম্পক পড়ে যায়, আর সেই সুযোগেই রবার্ট চপার দিয়ে ওর মাথায় একটা কোপ মারে স্যার। আর তাতেই শেষ। সবই তো বুঝলাম। তা আপনি জানলেন কি করে? আপনি কি দেখেছেন নাকি? লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছে, আর ঠিক তখনই কেলেঙ্কারি। টুক করে আলো নিভে গেল। দিবাকর জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল সব জায়গায় আলো জ্বলছে, শুধু ওর অফিসটাই অন্ধকার। আমি তাহলে উঠি স্যার এখন। খুনের খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। এবার আপনি যা ভালো বুঝবেন করবেন। সময় হলেই সব জেনে যাবেন আমি কোথায় ছিলাম।
বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে। টের পেল দিবাকর। সে কি মশাই, এখনই কোথায় যাচ্ছেন? সেরকম তো কোনো কথাই হলো না আপনার সাথে। তাছাড়া স্পটটা আপনি দেখাবেন বললেন আমাকে। সেখানে আমার যাওয়াটা একদমই ঠিক হবে না স্যার। আপনি একাই চলে যান বরং। এখনই গেলে রবার্ট আর রিচাকে পেয়ে যাবেন। ওদের জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন। টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক। দিবাকর কেমন যেন বোকার মতো তাকিয়ে রইল। তারপর উঠে দাঁড়ালো, মনে মনে বলে উঠল, ঘরের ভেতর এভাবে বসে থাকার কোনো মানে হয় না। কি ভেবে হঠাৎ জানলা বন্ধ করে দিল। তারপর বেরিয়ে এলো অফিসের বাইরে। চারপাশে তাকালো, দেখলো লোকটা উধাও হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার! লোকটা পাগল না তো? হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল, অথচ মুখে কোনো বিন্দুমাত্র উত্তেজনা নেই। নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্যই ব্যাপারটা করে গেল? কিছুই তো বুঝতে পারছি না। না, তবে একেবারে যে উড়িয়ে দেওয়া যায় ব্যাপারটা, সেটাও ঠিক নয়। আহ, এখন সবে তো ৮টা বাজে। একবার দেখাই যাক রবার্ট গোমস বলে ওই ঠিকানায় কেউ আছে কিনা। গিয়ে দেখি বরং। ঘরে তালা লাগিয়ে নোটিং ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল দিবাকর। তারপর হাঁটতে শুরু করে চিনার পার্ক বাস স্টপে এসে একটা অটোয় উঠে বসলো। অটোওয়ালা এ রাস্তা সে রাস্তা করে শেষটায় নম্বর মিলিয়ে এসে হাজির করলো রবার্ট গোমসের বাড়ির সামনে। আবার ঘড়ির দিকে তাকালো, রাত 8:30 বাজতে মিনিট 10 বাকি। কিন্তু এরই মধ্যে পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে, নিস্তব্ধ। বাড়িটার দিকে তাকালো সে। বহু পুরনো আমলের বাড়ি। দেওয়াল ফুঁড়ে ফার্ন গাছ গজিয়ে আছে। সামনের দিকের অনেকখানি জায়গা ঝোপ জঙ্গলে ভরে রয়েছে। কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে তা একদমই কল্পনা করা যায় না। মনে মনে ভাবে এইসব বেআইনি কাজ কারবারের জন্যই হয়তো এই বাড়িতে থাকে, যাতে কেউ না বুঝতে পারে। দিবাকর দেখল বাড়ির সবকটা দরজা জানলাই বন্ধ, তবে পাশের দিকে একটা ঘরে শুধু আলো জ্বলছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপল দিবাকর। আর কিছুক্ষণের মধ্যেই দরজাটা খুলে বেরিয়ে এলো এক মাঝবয়সী ভদ্রলোক। কে? কাকে চাই? দিবাকর দেখল মাঝবয়সী লোকটার পরনে প্যান্ট শার্ট, পায়ে দামি জুতো, যেন খুবই ব্যস্ত। নমস্কার, আমি একটু মিস্টার রবার্ট গোমসের সঙ্গে কথা বলতে চাই। একটু কি কথা বলা যেতে পারে? বলুন, কি দরকার? আমি রবার্ট গাউন্স। আমার কিন্তু একদম সময় নাই। ট্রেন ধরতে হবে। হ্যাঁ, আপনি যে যোধপুর এক্সপ্রেস ধরবেন সেটা আমি জানি মিস্টার গোমস। ট্রেন 11:30টায়, তাই তো? ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন। কে আপনি? আপনি কি করে জানলেন আমি রাজস্থান যাচ্ছি? দিবাকর মাথা ঠান্ডা রাখে। কি করে জানলাম সেটা না হয় পরে বলছি। দেখুন, জয়পুরে আপনি কদিন থাকবেন, কোথায় থাকবেন, কেনই বা থাকবেন, এসবও কিন্তু আমার জানার দরকার আছে মিস্টার গোমস। রবার্ট গোমসের চোখ মুখের চেহারাই যেন পাল্টে গেছে। এক পলক ভুরু কুচকে দিবাকরের দিকে তাকালেন। খুবই উত্তেজিত হয়েই দিবাকরকে বললেন, এই সব জিজ্ঞেস করবার আপনি কে? কে আপনি? এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় দিবাকরের তা জানা। সে বলল, দেখুন মিস্টার গোমস, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। সেখানেই জানতে পারবেন আমি কি। হোয়াট ডু ইউ মিন? থানায় কেন? কি করেছি আমি? যান যান মশাই, থানা দেখাবেন না। আমার এখন সময় নেই। যান। বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে যাবেন, সেই সময় দরজার সামনে রিচা উপস্থিত। রোবট? হুঁড়ি খেয়ে কি চান? দিবাকর দেখল 30 একজন লাস্যময়ী নারী, বেশ সুন্দরী, বেশ লম্বা, ফর্সা, পরনে জেড ব্ল্যাক টি শার্ট আর ডিপ নীল রঙের জগার্স, আর পায়ে দামি ব্র্যান্ডের স্পোর্টস শু। ঠোঁটে লাল রঙের লিপস্টিক আর চুলটা খোঁপা করে বাঁধা। গলাটাও বেশ মোহময়ী।
দিবাকরের বুঝতে বাকি থাকে না কেন এই লাস্যময়ী নারীকে নিয়ে চম্পক আর রবার্ট গোমসের মধ্যে এত মারামারি বা খুনোখুনি। দিবাকর কেমন বোকার মতো তাকিয়ে রইল মহিলাটির দিকে। সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বাঁধলেও কিছুক্ষণের জন্য সেও কেমন রিচাকে দিকে চোখ ফেরাতে পারছিল না। সম্বিত ফেরে রিচারই কথায়। হ্যালো, এই যে শুনছেন, কি চাই আপনার? এই রবট, উনি কে? কি চাই ওনার? উনি কি চাইছেন কিছুই বলেননি। বলছেন নাকি আমাদের থানায় যেতে হবে ওনার সাথে। মানে, আর ইউ ক্রেজি? আপনি শোনেননি আমাদের ট্রেন আছে? আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমাদের এখন এত কথা বলার বা শোনার সময় নাই। আপনি আসতে পারেন। বলেই দরজাটা মুখের উপর বন্ধ করে দেয়। দিবাকর ভাবে কিছুতেই এদের দুজনকে এখন নাগালের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না, কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো ও তো একদমই খালি হাত পা। আর লোকটা তো খনি আসামি, যদি ওকে ধরি দু চার গা দিয়ে দেয় বা চপার চালিয়ে দেয়। ভাবতে ভাবতেই দেখলো টুক করে ঘরের আলোটা নিভে গেল। নিভে যেতেই চমকে উঠেছিল দিবাকর। রবার্ট গোমস আর রিচা দুটো ট্রলি নিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন। ও কি, এখনো আপনি দাঁড়িয়ে আছেন? বললাম তো জরুরি কাজে আমাদের বাইরে যেতে হচ্ছে। এখনই না বেরোলেই ট্রেন ধরতে পারবো না। বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে ট্রলি হাতে সদরের দিকে এগিয়ে গেলেন। দিবাকর কি করবে বুঝতে পারে না। লোকটাকে কি ফলো করা উচিত? আবার মনে হলো ফলো করে কি লাভ, তার থেকে থানাতেই যাই। থানাতেই ব্যাপারটা আগে জানানো দরকার। হঠাৎ পেছন থেকে কার যেন একটা গলার আওয়াজ। স্পটটা একটু দেখে যাবেন না স্যার? দিবাকর চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে। আরে, এ তো সেই লোকটাই খানিকক্ষণ আগে চেম্বারে গিয়ে খুনের খবরটা আমাকে দিয়ে এসেছিল। আপনি? হ্যাঁ স্যার, আমি রবার্ট গোমস আর রিচা সোলঙ্কি। তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম। ওরা তো একটা উবেরে চেপে শটান হাওড়ার দিকে চলে গেল। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? লোকটা সেই মায়াবী চোখে দিবাকরের দিকে তাকিয়ে বলল, আসুন না, জায়গাটা আপনাকে দেখিয়ে দিই। খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান। বাড়ির পেছন দিকে এগিয়ে যেতে থাকে লোকটা। দিবাকরও ওর পিছু নেয়। এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায়, এখন বাগানের বদলে জংলা গাছের ঠাসা। বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচু। এই বাউন্ডারি ওয়ালের ওপাশেই খাল। ও আচ্ছা, তাই? আর ওই কোণের দিকে দেখুন স্যার। লোকটা আঙুল তুলে দেখায়। দিবাকর দেখে দেওয়ালের এক পাশে ময়লা জঞ্জালের স্তূপ, তারই ওপর কতকগুলো ভাঙাচোরা ময়লার ড্রাম বসানো। ওই যে স্যার ময়লা ফেলার ড্রামগুলো দেখা যাচ্ছে, ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত করা হয়েছিল। বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে স্যার। দিবাকর এগিয়ে গেল ড্রামগুলোর কাছে। ড্রামগুলো সরবার জন্য হাত বাড়াতেই লোকটা হাঁ হাঁ করে উঠল। না স্যার, আপনি হাত দেবেন না, আগে পুলিশকে আসতে দিন। পুলিশের সামনেই বডিটা বার করা হলো। দিবাকর হাত সরিয়ে নিয়ে পিছিয়ে এলো। পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয়। পুলিশ এখনই এসে পড়বে স্যার। ওই তো জিপের শব্দও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা গাড়ি আসার শব্দই যেন পাচ্ছে দিবাকর। সদর গেটের দিকে এগিয়ে গেল সে। সত্যিই একটা পুলিশ ভ্যানই এগিয়ে আসছে। আশ্চর্য, পুলিশও জেনে গেছে তাহলে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো। ভ্যান থেকে নেমে এলেন ওসি মিস্টার মিত্র। এই যে দিবাকর বাবু, কি ব্যাপার, তলব করেছেন কেন? দিবাকর পুরো হতভম্ব হয়ে গিয়ে বলে, কই, আমি তো তলব করিনি আপনাকে। তবে আপনার এসে পড়ায় কিন্তু খুব ভালো হয়েছে মিস্টার মিত্র। সে কি মশাই, খানিকক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের? খুব জরুরি দরকার, আপনি অপেক্ষা করছেন, ফোর্স নিয়ে এখনই এই ঠিকানায় চলে আসতে বলেছেন আপনি। কেমন যেন রহস্যময় লাগে দিবাকরের। কিন্তু তখন আর ওসব কথা বাড়িয়ে কোনো লাভ নেই। সে ভীষণ উত্তেজিতভাবে বলল, এই বাড়িতে জানেন তো একটা ভীষণ গোলমেলে ব্যাপার ঘটে গেছে। বাড়ির পিছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকোনো রয়েছে বলে মনে হচ্ছে আমার। তাই নাকি? কি রহস্য, চলুন তো দেখি। খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল। ড্রামগুলো সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ল বস্তাবন্দি একটা মৃতদেহ। টেনে উপরে তুলে আনা হলো বডিটাকে।
তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে বের করতেই চমকে উঠে দিবাকর। আরে এ কি করে সম্ভব? পরনে ময়লা খাকি রঙের প্যান্ট, গায়ে কলার ছেঁড়া চেক শার্ট, পায়ে ছেঁড়া চামড়ার চটি, যথারীতি গালে আর কপালে অবিকল সেই কাটা দাগগুলো। দিবাকর বেশ জোরেই বলে উঠল। এই লাশটাকে বাঁদিকে ফেরাও তো একবার। বাঁদিকে ফেরানোর পর দেখল লাশটির ডান গালে হুবহু সেই জরুলের দাগ। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না যে। দিবাকর চারপাশে তাকিয়ে কাউকে একটা খোঁজার চেষ্টা করছে। এতক্ষণ যে লোকটার সঙ্গে কথা বললাম সে গেল কোথায়? কে? কোথায়? কার কথা বলছেন? দিবাকর এবার ভয়ে ভয়ে তাকায় লাশটার দিকে। জানেন মিস্টার মিত্র, অবিকল এইরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার খবরটা দিতে গিয়েছিল। আবার কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে। অবিকল এই চেহারা, কি আশ্চর্য! পরনে এই ময়লা খাকি রঙের প্যান্ট, গায়ে কলার ছেঁড়া এই চেক শার্ট, হুবহু পায়ে ছেঁড়া চামড়ার চটি, গালে আর কপালে কাটা দাগ, সঙ্গে ডান দিকের ওই জোরটাও ছিল। তার মানে কি বলছেন আপনি? আমি হলফ করে বলছি মিস্টার মিত্র, বিশ্বাস করুন, আমার মনে হচ্ছে ওই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে। থানায় যে ফোনটা গিয়েছিল সেটা ওরই কীর্তি, আমি 100% শিওর। তাই নাকি? মিস্টার মিত্র, আপনি এক্ষুনি হাওড়া স্টেশনে যোগাযোগ করুন। এর খুনি মিস্টার রবার্ট গোমস আর রিচা সোলাঙ্কি আজকের যোধপুর এক্সপ্রেসেই জয়পুর পালাচ্ছে। কোচ A1 সিট নম্বর 12 আর 13। ট্রেন ছেড়ে দিলে কিন্তু ওদের ধরা যাবে না। আপনি কিছু করুন। মিস্টার মুখার্জি, আপনি এত বিচলিত হবেন না, আমি দেখছি। 2 মিনিট সময় দিন আমায়। মিস্টার মিত্র, প্লিজ আপনি কিছু করুন। এরা একবার যদি জয়পুর পালিয়ে যায় এর ধরা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আপনি ভালোই জানেন যে জয়পুর থেকে গুজরাট খুব একটা দূর নয়। ওখান থেকে পাকিস্তান যেতে ওদের খুব একটা অসুবিধা হবে না বর্ডার টপকে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। প্লিজ আপনি দেখুন কিছু যদি করা যায়। মিস্টার মুখার্জি, কেউ কোথাও পালাতে পারবে না, আমি সেই ব্যবস্থাই করছি। একটু ধৈর্য ধরুন। এই শুনে মিস্টার মিত্র তার মোবাইল থেকে পরপর অনেকগুলো ফোন করে সোজা স্টেশনের দিকে রওনা দেন দিবাকরকে সঙ্গে দিয়ে। যোধপুর এক্সপ্রেসেই পাওয়া গেল রবার্ট গোমস আর রিচা সোলাঙ্কিকে। তাদের ধরে নিয়ে যাওয়া হলো থানায়। পুলিশের কাছে তারা সব স্বীকারও করলো, বন্ধু চম্পককে তারাই হত্যা করেছে। সব কিছু মিটে গেল। দিবাকরের নাম আরও ছড়িয়ে পড়লেও সে কিন্তু এখনো ঘোর কাটিয়ে উঠতে পারেনি যে ওই আগন্তুক কে ছিল। শুনছিলেন আগন্তুক, গল্প পাঠে অঙ্কুর মাল, দিবাকরের ভূমিকায় অনিমেষ কুমার, লোকটার ভূমিকায় সৌরভ ঘোষ, মিস্টার মিত্রর ভূমিকায় সোমনাথ ভট্টাচার্য, রবার্ট গোমসের ভূমিকায় আমি ফ্যান্টম এবং রিচার ভূমিকায় সুতপা বিশ্বাস। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। অ্যান্ড সবশেষে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ।